আজকে আমরা টিস্যু বিজনেস বা টিস্যু উৎপাদনের আদ্য প্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে টিস্যু উৎপাদন করা যায় এবং টিস্যু এটা বাজারজাতকরণ করা যায়, টিস্যু উৎপাদন করতে কি কি মেশিন লাগে, এটাতে জায়গা কতটুকু লাগে, টিস্যু কত ধরনের হয়, টিস্যুর জিএসএম কত হয়, এগুলোর টিস্যুর মার্কেট প্রাইস কত, মেশিনের দাম কত, কতটুকু জায়গা লাগে, এটার ইলেকট্রিসিটি কি লাগে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই টিস্যু বিজনেস যারা করতে চান ঠিক তাদের জন্য একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে। তো প্রথমেই আমরা বলবো যে টিস্যু কত ধরনের হয়ে থাকে। টিস্যু আমরা মোটা দাগে যদি বলি, টিস্যুর ক্যাটাগরি তিনটা। সেই তিনটা কি কি? এটা হচ্ছে টয়লেট টিস্যু, যেটা মানে সবাই জানেন আপনারা, যে গোল যে টিস্যু, এটা হচ্ছে টয়লেট টিস্যু। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। দুই নাম্বার ক্যাটাগরি হচ্ছে ন্যাপকিন টিস্যু। এটা হচ্ছে ন্যাপকিন টিস্যু। ন্যাপকিন টিস্যু এটার বৈশিষ্ট্যটা কি? ন্যাপকিন টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এটা 4 ভাঁজ করা থাকে, 4 ফোল্ড, 4 ভাঁজ। অর্থাৎ ন্যাপকিন মানে হচ্ছে রুমাল, অনেকে রুমাল টিস্যু বলে থাকে। এই টিস্যুটা হচ্ছে ন্যাপকিন টিস্যু। তাহলে আমরা দুটা ভ্যারাইটি নিয়ে কথা বললাম, একটা হচ্ছে ন্যাপকিন টিস্যু, একটা টয়লেট টিস্যু। আর থার্ড যে ভ্যারাইটি, সে ভ্যারাইটি হচ্ছে হ্যান্ড টাওয়াল। হ্যান্ড টাওয়াল টিস্যুটা কেমন? এটা হচ্ছে একটা হ্যান্ড টাওয়াল টিস্যু। এই টিস্যুর বৈশিষ্ট্যটা কি? এই টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে একটা টান দিলে আর একটা উঠে আসবে, মুখ বের হয়ে আসলো। এটা টান দিলাম আর এটার মুখ বের হয়ে আসলো। আমরা এটা যদি আবার টেনে উঠে নিয়ে আসি তো আরেকটার মুখ বের হয়ে আসলো। এটা হচ্ছে হ্যান্ড টাওয়াল টিস্যু। এই হ্যান্ড টাওয়াল টিস্যুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা থাকে হচ্ছে 2 ভাঁজ, 2 ফোল্ড বলে এটাকে। আর এটা হচ্ছে হ্যান্ড টাওয়াল। এটা ন্যাপকিন টিস্যু, এটা হ্যান্ড টাওয়াল টিস্যু। এই হলো টিস্যুর মূলত মোটা দাগে 3টি ক্যাটাগরি। এছাড়াও আরো অনেক সাব ক্যাটাগরি আছে। অনেক সাব ক্যাটাগরির মধ্যে কি কি আছে, যেমন আমরা যদি বলি পকেট টিস্যু মোটা দাগে, তাহলে টিস্যুর ক্যাটাগরি হচ্ছে 3টা। আবার জাস্ট রিপিট: টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু। ন্যাপকিন টিস্যুর বৈশিষ্ট্য কি? 4 ফোল্ড, 4 ভাঁজ করা থাকবে, 4 ফোল্ড। আর আরেকটা হচ্ছে হ্যান্ড টাওয়াল, যেটা বললাম যে একটা টান দিলে আর একটা মাথা বের হয়ে আসে। এই তিনটা। এই বাদে আরো কিছু সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরির মধ্যে হচ্ছে পকেট টিস্যু। বাইরে যারা যায় তারা একটা পকেটে 10 টাকা থেকে টিস্যু কিনে রাখে, একটা পকেট টিস্যু। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ফেসিয়াল টিস্যু। ফেসিয়াল টিস্যু এটারও মানে এটা দেখবেন যে এটা অনেক পাতলা হয়, এটার জিএসএমটা অনেক কম থাকে। এটারও বৈশিষ্ট্য হচ্ছে একটা টান দিলে আরেকটার মাথা বের হয়ে আসে। এটা হচ্ছে ফেসিয়াল টিস্যু। সাব ক্যাটাগরির মধ্যে আরেকটা টিস্যু আছে, যেটা হচ্ছে কিচেন টাওয়াল। এটা টয়লেট টিস্যুর যে টিস্যু, এটারই একটা ক্যাটাগরি। এই টয়লেট টিস্যুর এটা একটু বড় সাইজে হয়। 3টা সাব ক্যাটাগরিতে থাকলো, আর 3টা হচ্ছে মেজর থাকলো। আমরা এখন এক এক করে টিস্যুর কিছু বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি। বাজারে হ্যান্ড টাওয়াল টিস্যু এটাই কিন্তু চাহিদাটা অনেক বেশি, এবং বলা যায় একটা বাজারের একটা মেজর পার্ট এই হ্যান্ড টাওয়াল টিস্যুই হচ্ছে এটা দখল করে থাকে। অন্যান্য ক্যাটাগরিও অনেক প্রচলিত, বাট তাদের মধ্যে হ্যান্ড টাওয়াল টিস্যুটা এটার চেয়ে বেশি বাজারে এটার চাহিদা। তো এই টিস্যুর মেজারমেন্ট যেটাকে বলি আমরা সাইজ, এই সাইজ কিন্তু হচ্ছে দুইটা সাইজ বলতে কি, যে দৈর্ঘ্য আর প্রস্থ। এক সাইডে থাকবে 210 মিলিমিটার, এটা একটু স্ট্যান্ডার্ড সাইজ। আর এক সাইডে থাকবে 200 মিলিমিটার, 200 ইন্টু 210 ইন্টু 200, এই মেজারমেন্টের এই টিস্যুটা থাকে। আর অন্যদিকে যে ন্যাপকিন টিস্যু, সেই ন্যাপকিন টিস্যুর যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট হচ্ছে 13 ইঞ্চি। এক সাইডে থাকবে 13 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 13 ইঞ্চি। 13 ইঞ্চি ইন্টু 13 ইঞ্চি এটার সাইজ। আর হ্যান্ড টাওয়ালের সাইজ হচ্ছে 210 ইন্টু 200, এটা হচ্ছে মিলিমিটারে বলি আমরা, 210 ইন্টু 200। আর ন্যাপকিন টিস্যুকে আমরা ইঞ্চিতে বলি, 13 ইঞ্চি ইন্টু 13 ইঞ্চি। এই দুটার মধ্যে যে বেসিক পার্থক্য যেটা বললাম, একটা 4 ফোল্ড থাকে, একটা 2 ফোল্ড থাকে। আরো যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটার যে একটা মানে আয়তন, টোটাল যে একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এই হ্যান্ড টাওয়াল টিস্যুর ক্ষেত্রফলের চেয়ে 2.5 গুণ বেশি, প্রায় 2.5 গুণ বেশি ন্যাপকিন টিস্যুতে। তার মানে ন্যাপকিন টিস্যুতে খরচ বেশি হয়। যারা হোটেল রেস্টুরেন্ট চালায় তারা স্বাভাবিকভাবে ন্যাপকিন টিস্যুর পরিবর্তে হ্যান্ড টাওয়াল টিস্যু ব্যবহার করতে বেশি পছন্দ করেন। মানে হোটেল মালিকরা কেন পছন্দ করেন? হ্যান্ড টাওয়াল টিস্যু এই ব্যাগ থেকে একটা তুললাম, দুটা তুললাম, দুটা তুলেও যদি কেউ হাত মুছে
তারপরে কিন্তু একটা ন্যাপকিন টিস্যুর একটা টিস্যুর চেয়ে এই হ্যান্ড টাওয়ালের খরচটা কম হলো। হ্যান্ড টাওয়ালের আড়াইটা সমান হচ্ছে ন্যাপকিনের একটা। কোনো গ্রাহক যদি হোটেলে খাওয়ার পরে যদি দুইটা হ্যান্ড টাওয়াল টিস্যু ব্যবহার করে, অন্যদিকে অন্য গ্রাহক একটা ন্যাপকিন টিস্যু ব্যবহার করলো, তারপরেও কিন্তু হ্যান্ড টাওয়ালে সাশ্রয় বেশি। এই জন্য এখন অধিকাংশ হোটেল রেস্টুরেন্ট মালিকরা তারা হ্যান্ড টাওয়াল টিস্যু এটা ব্যবহার করতে তারা বেশি পছন্দ করেন। আরো একটা সুবিধা হচ্ছে হ্যান্ড টাওয়ালে একটা টান দিলে আরেকটা সাথে সাথে উঠে চলে আসতেছে, মুখ বের হয়ে আসতেছে। কিন্তু ন্যাপকিন টিস্যুর ক্ষেত্রে এটা বিষয়টা টোটাল উল্টা। ন্যাপকিন টিস্যুতে আমরা যখন একটা টিস্যু টান দিব, তখন একসাথে কিন্তু দুটা তিনটা টিস্যু কিন্তু এর সাথে মানে চলে আসার একটা সম্ভাবনা থাকে। অনেক সময় এখানে ধরতে গিয়ে দুটা টিস্যু একসাথে চলে আসে। তো দুটা টিস্যু যদি একসাথে চলে আসে, অনেক সময় তিনটা টিস্যুও চলে আসতে পারে। সেক্ষেত্রে হোটেল মালিক যারা আছেন তাদের জন্য কিন্তু এটা লসের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। দুটা টিস্যু চলে আসা মানে হচ্ছে হ্যান্ড টাওয়ালের 5টা টিস্যুর সমান। এই ন্যাপকিন টিস্যু এটার আবিষ্কারটা অনেক আগে, আর আধুনিক ভার্সন হচ্ছে হ্যান্ড টাওয়াল টিস্যু। ন্যাপকিন টিস্যুতে কিন্তু আবার একটা ভাব আছে যে এটা একটা গর্জিয়াস ভাব আছে, অ্যারিস্টোক্রেসি ভাব আছে, বা একটা আভিজাত্যের বিষয় আছে। কারণ এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, এখানে অনেক ধরনের লেখা যায়। এই ন্যাপকিন টিস্যুতে মানে বিভিন্ন ধরনের এমবোসিং করা যায়, এজ এমবোসিং বলি আমরা, সাইড এজ এমবোসিং। আবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের তাদের লোগো, মনোগ্রাম বা বিভিন্ন ধরনের কিছু লিখতে পারে। এটা এক ধরনের ব্র্যান্ডিং হয়। বিশেষ করে যে খুব ভালো রেস্টুরেন্ট, দামি রেস্টুরেন্ট যারা ব্র্যান্ডিং পছন্দ করে, টিস্যুর চারানা আটানা এটা তাদের কাছে বিষয় না, তারা সাধারণত ন্যাপকিন টিস্যু ব্যবহার করে। বেশিরভাগ দেখবেন যে যেসব চাইনিজ রেস্টুরেন্ট আছে বা 5 স্টার হোটেল বা আরো ভালো ভালো কোনো বড় মানুষের বিয়ে যেখানে অনেক আয়োজন, সেখানে কিন্তু ন্যাপকিন টিস্যু ব্যবহার করা হয়। এখানে তাদের একটা ব্র্যান্ডিং হয়। কিন্তু হ্যান্ড টাওয়াল টিস্যুতে এই ব্র্যান্ডিংটা সম্ভব হয় না। অর্থাৎ ন্যাপকিন টিস্যুর সাথে মেশিনের সাথে প্রিন্টিং যোগ করা যায়। 1 কালার প্রিন্টার, 2 কালার প্রিন্টার, 3 কালার প্রিন্টার, এরকম বিভিন্নভাবে প্রিন্টার যোগ করা যায় এবং একটা ব্র্যান্ডিং করা যায়। এটা এখন আমরা যেটা বলি, এই ন্যাপকিন টিস্যুর মাধ্যমে অনেক সময় বাজারে খুব সহজে দখল নেওয়া যায়। কারণ বড় বড় টিস্যু কোম্পানিগুলো তারা তাদের এত বেশি কাজের প্রেশার থাকে, যে কারণে তারা মানে প্রিন্টিং মানে খুচরা গ্রাহকদের জন্য 100 প্যাকেট 500 প্যাকেটের জন্য তারা প্রিন্টিং করার মতো তাদের সময়টা থাকে না। বাট যেসব ছোট উদ্যোক্তা যারা এইসব টিস্যু ফ্যাক্টরি চালান, তাদের জন্য কিন্তু আবার গ্রাহকদেরকে আকৃষ্ট করার কিন্তু একটা সুযোগ। যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানকে তাদের লোগো সহ যখন এই টিস্যুটা দেওয়া যাবে, তখন মানে তারা অনেক বেশি আকৃষ্ট হবে এই টিস্যুর প্রতি। কে না চায় নিজের ব্র্যান্ডিং? চাইনিজ রেস্টুরেন্ট গুলো তো দেখবেন যে তারা তাদের মানে কোম্পানির নাম, লোগো সহ এই টিস্যুটা ব্যবহার করে। তার মানে এই ন্যাপকিন টিস্যুর সুবিধা আছে, অসুবিধা আছে। অসুবিধাটা কি বললাম? এটার কনজাম্পশনটা বেশি, খরচ বেশি। আর সুবিধাটা হচ্ছে এটা একটা ব্র্যান্ডিং করা যায়, গ্রাহকদের আকৃষ্ট করা যায়, একটা অ্যারিস্টোক্রেসি ভাব আছে, একটা আভিজাত্য আছে, এই বিষয়টা করা যায়। এবং ছোট যেসব টিস্যু উদ্যোক্তা আছেন তাদের জন্য আবার অ্যাডিশনাল সুবিধা পান যে বড় কোম্পানিটা তো ছোট ছোট আইটেমে প্রিন্ট করে দিতে পারে না, বাট ছোট উদ্যোক্তা দিতে পারেন। এই জন্য তারা আবার মার্কেটটা খুব ইজিলি আবার ধরতে পারেন, এটা একটা সুবিধা আছে। ফেসিয়াল টিস্যুর বিষয়টাতে ফেরত আসি। ফেসিয়াল টিস্যুর যে মেজারমেন্ট আর হ্যান্ড টাওয়াল টিস্যুর মেজারমেন্ট, এই মেজারমেন্টটা সেম, একই মেজারমেন্ট। হ্যান্ড টাওয়াল টিস্যুর যে মেজারমেন্ট আগে বলেছি 210 × 200 মিলিমিটার। ফেসিয়াল টিস্যুতেও কিন্তু একই মেজারমেন্ট থাকে, 210 × 200 মেজারমেন্ট। অর্থাৎ মেশিন কিন্তু এক। অর্থাৎ হ্যান্ড টাওয়াল এবং ফেসিয়াল দুটা একই মেশিনে উৎপাদন করা যায় এবং একই ডাইসে হয়। এই জন্য এই ফেসিয়াল টিস্যু এবং হ্যান্ড টাওয়াল টিস্যুর মেজারমেন্টটা সেম, একই ডাইস এবং একই মেশিন। টিস্যুর থিকনেসের কম বেশি আছে, ফেসিয়াল টিস্যু এবং হ্যান্ড টাওয়াল টিস্যুর থিকনেসের কম বেশি আছে। হ্যান্ড টাওয়াল থেকে ফেসিয়ালে মেশিন কনভার্ট করার জন্য জাস্ট কিছু না, কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। এটা যারা অপারেটর আছে, যারা মেশিনের টেকনিশিয়ান আছে, তারা বোঝে কিভাবে আগে যদি আমরা হ্যান্ড টাওয়াল তৈরি করি, 2 ঘন্টা পরে ফেসিয়াল যদি তৈরি করি, তাহলে এটা অপারেটর বা যারা টেকনিশিয়ান আছে তারা বিষয়টা বোঝে। ফেসিয়াল টিস্যুর মধ্যে আরো একটা বিষয় আমরা দেখাই, মানে ফেসিয়াল টিস্যু কিন্তু 2 প্লাই। 2 প্লাই মানে কি? প্লাই মানে হচ্ছে আমরা যদি বলি পর্দা বা লেয়ার। ফেসিয়াল টিস্যুতে 2 প্লাই থাকে, 2টা প্লাই একসাথে থাকে। অনেক সময় অনেক কোম্পানি করে কি এই 2টা টিস্যুর 2 কালার দেয়, একটা সাদা দেয়, একটা গোলাপি কালারের দেয়, 2 কালারের দেয়। আবার অনেকে 2টাই সাদা দেয়, অনেকে 2টাই গোলাপি দেয়, এটা যার যার ডিপেন্ড। তো 2টা কালার দিলে কি হবে আর সিঙ্গেল একটা কালার দিলে কি হবে? 2টা কালার দিলে দেখতে ডেফিনেটলি ভালো লাগে, একটা সুন্দর লাগে। আর অসুবিধা হচ্ছে এখানে ইনভেন্টরি বেড়ে যায়। তার মানে আপনাকে সাদা যে ফেসিয়াল টিস্যু সেটারও রোল রাখতে হবে, আবার
গোলাপি কালারের যে টিস্যু সেটারও রোল রাখতে হবে। তার মানে আপনার ইনভেন্টরি বেড়ে যাবে। অল্প ইনভেন্টরিতে কাজ করতে চাইলে এই দুটাই সাদা বা দুটাই গোলাপি ঠিক এই ধরনের টিস্যু ব্যবহার করা যেতে পারে। ফেসিয়াল এবং হ্যান্ড টাওয়ালের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স, ফেসিয়াল টিস্যুর জিএসএমটা একটু ডিফারেন্ট হয়, পাতলা হয়, অনেক বেশি সফট হয়, নরম হয় এবং দুটা প্লাই একসাথে থাকে। আমরা যখন ফেসিয়াল থেকে উঠাবো দুটা প্লাই একসাথে উঠবে, দুটা প্লাই একসাথে উঠলো। কিন্তু হ্যান্ড টাওয়ালের ক্ষেত্রে যখন উঠাবো তখন একটাই উঠবে, কিন্তু এটা কিন্তু একটু হার্ড হয়, একটু মোটা হয়, এটা জিএসএমটা বেশি। আরো একটা বিষয় যে হ্যান্ড টাওয়ালে অ্যাম্বুশ করা থাকে, অ্যাম্বুশ নিজের ইচ্ছা মতো ডিজাইন করা যায়, যে কোনো ডিজাইন করা যায়, কিন্তু ফেসিয়াল টিস্যুতে কোনো অ্যাম্বুশ করা থাকে না। এগুলো ডিফারেন্স। সিমিলারিটি যদি বলি যে মেজারমেন্ট, দুটার মেজারমেন্ট একই মেজারমেন্ট, 210x200, একই মেশিনে হ্যান্ড টাওয়াল এবং ফেসিয়াল এই দুটা টিস্যু উৎপাদন করা যায়। আমরা যদি এখন একটা পাওয়ারের বিষয়টাতে আসি, যেটা ইলেকট্রিসিটি ঠিক কতটুকু লাগে কিংবা কত ভোল্টেজের লাগে। আমরা জানি ইলেকট্রিসিটি মেইনলি 2 ফেজ আর 3 ফেজ। 2 ফেজ মানে যেটা সিঙ্গেল ফেজ, আর হচ্ছে 3 ফেজ। 3 ফেজ মানে 440 ভোল্টেজ, আর সিঙ্গেল ফেজ যেটা আমরা এটা 220 ভোল্টেজ। ন্যাপকিন টিস্যু এটাও 440 করা যায়, আবার 220ও করা যায়। যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইউজ, এটা 440 করা ডেফিনেটলি ভালো। আবার কেউ যদি ছোট আকারে করতে চায় তাহলে অ্যাডভান্স আগেই বলতে হয় যে এটাকে আমাদের 220 তে কনভার্ট করে দিতে হয়। বাট আমরা সাজেস্ট করি যদি আপনার 440 ভোল্টেজের লাইন থাকে তাহলে এটা 440 ভোল্টেজেই নেওয়াটাই ভালো। অনুরূপভাবে টয়লেট টিস্যু এটাতেও কিন্তু একই ঘটনা, 220 তেও করা যায়, 440 তেও করা যায়, কিন্তু ডিপেন্ডস, এটা অ্যাডভান্স বলতে হয় ম্যানুফ্যাকচারারকে যে আমি 220 তে চাই অথবা 440 তে চাই। এটা গেল পাওয়ারের ভোল্টেজ। এবং পাওয়ার যদি বলি, পাওয়ার এগুলোর পাওয়ার লাগে 440 ভোল্টেজ যদি হয় এটার পাওয়ার লাগবে 2.2 কিলোওয়াট। অন্যভাবে এই টয়লেট টিস্যুকে যদি আমরা 220 তে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু এটার পাওয়ারের পরিমাণটা বেশি, প্রায় 5 কিলোওয়াট লাগবে। অনুরূপভাবে আমাদের ন্যাপকিন টিস্যু এটার পাওয়ার হচ্ছে, আমরা 440 তে যদি করি আমাদের এটা 5 থেকে 5.5 কিলোওয়াট আমাদের এটার ইলেকট্রিসিটি লাগে। আর এটাকে যদি আমরা 220 তে করে নিয়ে আসি তাহলে এটা 8 থেকে 9 কিলোওয়াট লাগবে। হ্যান্ড টাওয়াল এবং ফেসিয়াল দুটো যদি একই মেশিন, এটা 440 ভোল্টেজ মাস্ট, এটা হচ্ছে 9 থেকে 10 কিলোওয়াট ইলেকট্রিসিটি লাগবে এটার জন্য। আরো একটা বিষয় আমরা ডিফারেন্স গুলো বলি, যখন এই প্রোডাকশন করা হবে হ্যান্ড টাওয়ালের ক্ষেত্রে একই সাথে দুইটা রোল কিন্তু পিছন থেকে উঠাইতে হয়, জাম্বো রোল উঠাইতে হবে, একই সাথে দুটা রোল লাগবে। কারণটা হলো, মূল কারণটা হচ্ছে এটা তো চেনের মতো থাকে, অর্থাৎ মালা গাঁথা হয়, একটার সাথে আরেকটা হুক আপ করা হয়। তো এই জন্য এটার টেকনোলজিটাই হচ্ছে দুইটা রোল একসাথে পিছন দিকে উঠাইতে হয়, দুইটা রোল একসাথে লাগবে। সিঙ্গেল একটা রোল দিয়ে এটা প্রোডাকশন করা যাবে না, দুটা রোল লাগবে। অন্যভাবে ন্যাপকিন টিস্যুর ক্ষেত্রে সিঙ্গেল রোল, অর্থাৎ একটা জাম্বো রোল দিয়েই এটা প্রোডাকশন করতে হয়। এটা টেকনোলজি, এটা একটা রোল লাগবে। ফেসিয়াল টিস্যুর ক্ষেত্রে এখানে দুইটা রোল একসাথে লাগবে। হ্যান্ড টাওয়াল, ন্যাপকিন আমরা বলেছি। আর ন্যাপকিনের ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল একটা কথা বলেছি যে এখানে প্রিন্টিং সিস্টেমটা থাকে, প্রিন্টিং রোলার থাকে। 2 কালার প্রিন্টার হতে পারে, 3 কালার হতে পারে, সিঙ্গেল কালার হতে পারে, অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট। তো এটা এই যে বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই প্রিন্টিং রোলারটা ব্যবহার করা যায়। তো টয়লেট টিস্যুর ক্ষেত্রে আমরা আবারও আগের অবস্থায় ফেরত আসি। টয়লেট টিস্যুর সাথে দুইটা কালার হয়, একটা হচ্ছে সাদা, হোয়াইট, একটা হোয়াইট হয়, আর একটা হয় হচ্ছে পিঙ্ক কালার, আমরা এটাকে গোল্ড বলি। এই টয়লেট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা জানেন এটা হচ্ছে গোল্ড, তারা সবাই এই কালারটাকে গোল্ড বলে। তো এই দুটা টিস্যুর মধ্যে পার্থক্যটা কি? এই দুটা টিস্যুর মধ্যে মূল পার্থক্য যে জিনিসটা হচ্ছে, সাদা যেটা টিস্যু এখানে ভার্জিন পাল্প ইউজ করা হয়, যেটা গোল্ড এটা হচ্ছে রিসাইকেল পাল্প ইউজ করা হয়। তো ভার্জিন পাল্পের কথা যেহেতু আসছে তাহলে আমরা আমাদের আলোচনাটাকে একটু ভিন্ন দিক থেকে আমরা ঘুরে নিয়ে আসি। ভার্জিন পাল্পটা কি? বাংলাদেশের টিস্যু ইন্ডাস্ট্রি গুলো কিভাবে টিস্যু উৎপাদন করে? টিস্যু উৎপাদনের প্রধান প্রক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে গাছ থেকে হয়। গাছ, আমরা শুরু থেকে যদি আসি, গাছ বা কাঠ থেকে হয়। পৃথিবীর অনেক দেশ আছে, ইন্দোনেশিয়া আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, আরো বেশ কিছু কান্ট্রি আছে যে দেশে জমির পরিমাণটা অনেক বেশি থাকে, তারা গাছের চাষ করে। সেই গাছ মানে বছরের পর বছর এক সাইড থেকে চাষ করে, হেক্টরের পর হেক্টর জমিতে এক সাইডে চাষ করে, অন্য দিক থেকে আবার বড় হতে থাকে, এদিক থেকে আবার কাটতে থাকে, নতুন করে রোপণ হয়। এইভাবে তারা মানে শত বছরের প্ল্যান নিয়ে তারা এই গাছের চাষ করে। ওই গাছের যে কাঠ,
সেই কাঠই হচ্ছে এই ধরনের টিস্যুগুলোর মূল উপাদান, একেবারে বেসিক উপাদান হচ্ছে গাছের কাঠ। এই কাঠগুলোকে গুঁড়ো করে টুকরো করে পাল্প বানায় তারা একসময়, যেটা বলি ভার্জিন পাল্প, এই ধরনের ভার্জিন পাল্প তারা উৎপাদন করে। আমরা ক্যামেরাতে কাছে থেকে দেখতে দেখবেন, এটাও মানে রোল আকারে বিদেশ থেকে আসে। বাংলাদেশে কোনো কোম্পানি এই ধরনের ভার্জিন পাল্প উৎপাদন করতে পারে না, কারণ বাংলাদেশে তো ওই পর্যাপ্ত বনায়ন নাই। এই ভার্জিন পাল্প হচ্ছে আমাদের টিস্যুর প্রধান উৎস। বাংলাদেশে যত বড় বড়ই কোম্পানি বলি না কেন, তারা সবাই এই ধরনের পাল্প ইম্পোর্ট করে থাকে। এটাকে আমরা বলি ভার্জিন পাল্প, এটা কাঠ থেকে হয়েছে। তো এই ভার্জিন পাল্প এবং রিসাইকেল পেপার, রিসাইকেল পেপারটা কি? আমরা যত ধরনের এই যে টিস্যুগুলো আমরা ফেলাই দিই, আমরা যত ধরনের কাগজ আছে, আমাদের বই পুস্তক খাতা, পরীক্ষার এক্সাম শিট, আরো যত ধরনের কাগজ আছে, সেই কাগজগুলো পেপার ফ্যাক্টরি গুলো তারা বিভিন্ন টোকায় তাদের মাধ্যমে কালেকশন করে আবার নিয়ে যাচ্ছে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পরে তারা এই ওয়েস্টেজ পেপারটাকে তারা গলায় ফেলে তারা পানির মতো পাল্প তৈরি করে ফেলে। ওই পাল্পটাকে ধাপে ধাপে তারা আবার শুকায়, ড্রাই করে, বিভিন্ন থিকনেস অ্যাডজাস্ট করে, এর পরবর্তীতে তারা রিসাইকেল, মানে যেটা রিসাইকেল পেপার থেকেই সরাসরি যেটা তৈরি হয় ওটা হচ্ছে রিসাইকেল টিস্যু। ওই রিসাইকেল টিস্যু সাধারণত এই পিঙ্ক কালারের করা হয়। কারণটা কি? কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালারের পেপার ফ্যাক্টরিতে যাচ্ছে, কোনোটা নীল, কোনোটা সাদা, কোনোটা হলুদ, অনেক ধরনের পরীক্ষার খাতায় কালি দেওয়া থাকে, নানান ধরনের দেওয়া থাকে। তো এখন এত ভ্যারাইটি যখন ওয়েস্টেজ গুলা একটা ফ্যাক্টরিতে যাচ্ছে, তখন সবগুলাকে একই কালার অ্যাডজাস্ট করাটা সম্ভব হয় না। যদিও ওই পেপার প্রোডাকশন ফ্যাক্টরি গুলোতে তাদের ডি ইঙ্কিং সিস্টেম, অর্থাৎ কালিগুলোকে সেপারেট করার টেকনোলজি আছে, করতে পারে, কিন্তু তারপরও পুরোটা এটা করা সম্ভব হয় না। তো না হওয়ার কারণে বিভিন্ন দিন ওয়েস্টেজ থেকে টিস্যু উৎপাদন করা হবে, বিভিন্ন দিনের কালার বিভিন্ন রকম হয়ে যাবে। তখন তো এটা মার্কেটে সাস্টেন থাকতেছে না, আগের দিনের এক ধরনের কালার, পরের দিনের এক ধরনের কালার। এই জন্য টিস্যু ফ্যাক্টরি গুলো করে কি, যখন ওয়েস্টেজ থেকে টিস্যু উৎপাদন করে তখন তারা একটা কালার মানে ডোজিং করে এমন ভাবে রাখে যখন তার প্রত্যেক দিন তারা একই ধরনেরই একই কালারের টিস্যুটা উৎপাদন করতে পারে। আপনারা যেটা দেখছেন যে এই পিঙ্ক কালারের, যেটাকে বোল্ড বলি, এটা রিসাইকেল পেপার থেকে এটা করা। আর অন্যভাবে হোয়াইট টিস্যু, যেটা রোল টিস্যু, হোয়াইট টিস্যু, এটা তো হচ্ছে ভার্জিন থাকে। আমরা যেটা দেখালাম ভার্জিন, এই যে ভার্জিন পাল্প থাকবে, সাথে কিছু ওয়েস্টেজ রিসাইকেল পেপার থাকবে, এখান থেকে তারা হোয়াইট টিস্যুটা উৎপাদন করে। তো এই ভার্জিন পাল্পের পরিমাণের উপর নির্ভর করে এই হোয়াইট টিস্যু যেগুলো, সেগুলোর কোয়ালিটি নির্ভর করে। এবং টিস্যুর কোয়ালিটিটা কি? আপনি সারা জীবন 10 বছর 20 বছর টিস্যু ব্যবহার করছেন, আসলে আপনি কিন্তু শুধু ব্যবহারই করেন, আপনি টিস্যু কোয়ালিটি জানেন না বা বোঝার চেষ্টা করেন না। কোন টিস্যুকে আমরা ভালো বলবো, কোনটাকে খারাপ বলবো, এটা কিন্তু একটা মজার বিষয়। আমরা অনেকদিন ব্যবহার করি, কোনটা ভালোকে বলবো, কোনটা খারাপ বলবো, এটা টেস্ট মেজারমেন্ট কি? এটা টিস্যুর অনেক ধরনের টেস্ট মেজারমেন্ট আছে। তার মধ্যে যদি প্রধান জিনিসটা হচ্ছে এটা মানে কতটুকু পানি সক করতে পারছে, শোষণ করতে পারতেছে। মূল কাজটা এটার পানি মোছার এটার ক্যাপাসিটিটা কত, এটা হচ্ছে টেস্টের একটা কোয়ালিটি। অর্থাৎ এই টিস্যুতে যদি ময়েশ্চার থাকে তাহলে কিন্তু এটা বেশি পানি শোষণ করতে পারবে না, অর্থাৎ আগেই নিজের মতো পানি আছে, আর কতটুকু পানি শোষণ করবে। আর এটার মধ্যে ময়েশ্চার না থাকলে কিন্তু অনেক পানি শোষণ করবে। তো ময়েশ্চার কেন থাকবে আর কেন থাকবে না? সাধারণত রিসাইকেল টিস্যুগুলো এগুলো কিন্তু শতবার, হাজারবার কিন্তু বারবার রিসাইকেল হচ্ছে, আবার যাচ্ছে, আবার রিসাইকেল হচ্ছে, আবার যাচ্ছে, অনেকবার রিসাইকেল হয়। এই রিসাইকেল হওয়ার কারণে টিস্যুর যে ফাইবার, অর্থাৎ টিস্যুর ভিতরে যে আঁশ, এই আঁশটা ভার্জিন পাল্পের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক লম্বা থাকে। এই টিস্যুর স্ট্রেংথটা অনেক ভালো থাকে, অনেক বেশি টিস্যুটা শক্তিশালী হয় এবং ওখানে পানি অ্যাবজর্ব ক্যাপাসিটি বেশি। আর এই টিস্যুর মধ্যে যখন আপনি রিসাইকেল ঢুকাই দিবেন, তখন দেখা গেল এটার কিন্তু ক্যাপাসিটি কমে গেল, অ্যাবজর্পশন ক্যাপাসিটিও কমে যাবে, এটার স্ট্রেংথ কমে যাবে। কারণ বারবার রিসাইকেল হওয়াতে এটার যে ফাইবার বা যেটা আঁশ বলি, এটা ছোট হতে থাকবে, যতবার রিসাইকেল হবে ততবারই ছোট হতে থাকবে। টয়লেট টিস্যুর ক্ষেত্রে যে জিনিসটা আমরা আসলাম, যে দুটা কালার হয়, একটা গোল্ড, একটা সাদা। সাদাটাতে বলেছি, জাস্ট সামারি বলি, রিসাইকেলের সাথে আপনার ভার্জিন পাল্পটা যুক্ত করা থাকে। বাট যেটা গোল্ডের ক্ষেত্রে এখানে ভার্জিন পাল্প থাকে না, শুধু রিসাইকেল থেকেই হয়, একটা কালার ডোজিং করা থাকে। বাজারে আবার দেখবেন যে এটা রিসাইকেল, এটার আবার দাম বেশি, আর যেটা সাদা এটা ভার্জিন থাকা সত্ত্বেও এটার দাম কম। আরেকটা মজার বিষয়, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটি, ওজন। এটার ওজন বেশি দেয়, এটার কেজি হিসাবে মানে দাম কম, বাট যেহেতু ওজন বেশি দেয় এই জন্য টোটাল এই টিস্যুর দামটা বেড়ে যায়।
এটা খুব সম্ভবত এটা 125 গ্রাম থাকে, যেটা গোল্ড, এই জন্য এটার গায়ের মূল্যটা অনেক বেড়ে যায় এটা। আর সাদা টিস্যু এটা থাকে 80 গ্রামের মতো থাকে, আর এটা থাকে 125 গ্রাম, কত পার্সেন্ট বেশি, প্রায় 1.5 গুণ। এটার চেয়ে এটার 1.5 গুণ বেশি থাকে ওজনে, এই জন্য এটা রিসাইকেল হওয়া সত্ত্বেও এটার আবার দাম বেশি। আর এটা পরিমাণ কম থাকে, ভার্জিন মিক্সড করা থাকে, তারপরও এটার আবার দাম কম। এটা হচ্ছে একটা মজার বিষয়। এই যে টিস্যু, এই টিস্যুটা কিভাবে উৎপাদনটা হবে? শুরুতেই যে বড় বড় পেপার কোম্পানিগুলো বাংলাদেশে যারা মাদার মেশিন নিয়ে কাজ করে, এই ধরনের বেশ কিছু টিস্যু ফ্যাক্টরি আছে, তারা মাদার মেশিনের মাধ্যমে বড় বড় জাম্বু রোল তৈরি করে। 2000 ডেকেল, 2800 ডেকেল। ডেকেল মানে ডেকেল হচ্ছে সাইজ, যদি এটা 2000 হয় তাহলে 2 মিটার পর্যন্ত হবে, 2800 হলে তাহলে 2.8 মিটার হবে, এটাকে বলে ডেকেল সাইজ। বড় বড় টিস্যু কোম্পানি আমাদের দেশে যারা আছে, তারা এই বড় বড় ডেকেল তৈরি করে, এই টয়লেট টিস্যুর ক্ষেত্রে বা অন্যান্য গুলোর ক্ষেত্রেও। এর পরবর্তী কাজটা কি? এর পরবর্তী কাজ হচ্ছে যেসব কনভার্টিং ফ্যাক্টরি আছে, যারা টিস্যু কনভার্ট করে, ছোট ছোট ফ্যাক্টরি বলবো বা মাঝারি মানের ফ্যাক্টরি বলবো, তারা ওই বড় জাম্বু রোল নিয়ে এসে তারা রিউইন্ডিং মেশিনের মাধ্যমে জাম্বু রোল থেকে এটাকে বেবি রোল তৈরি করে। এটাকে লম্বা বেবি রোল তৈরি হবে, লম্বা জাম্বু রোল থেকে রিউইন্ডিং মেশিনের মাধ্যমে বেবি রোল তৈরি হলো। সেকেন্ড এটা স্টেজ হচ্ছে এই বেবি রোলটাকে পার সাইজ, এগুলোর মার্কেটে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, এই স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আপনাকে তখন টিস্যু কাটিং মেশিনের মাধ্যমে এটা কাটতে হবে। জাম্বো রোল থেকে আগে বেবি রোল হলো, এই বেবি রোলকে আবার কাটিং মেশিনের মাধ্যমে এটা আবার কাটতে হবে। টিস্যুর ক্ষেত্রে আমরা বলবো ছোট বা মাঝারি মানের উদ্যোক্তার জন্য প্যাকেজিং মেশিনের ওই রকম ভাবে কোনো প্রয়োজন হয় না। এটার প্যাকেজিংটা বড় কোম্পানি ছাড়া তাদের অটোমেটিক প্যাকেজিং মেশিন দরকার হয় না। এটার প্যাকেজিং এর হিসাবটা খুবই সিম্পল। তো আপনাকে শুরুতেই কোনো একটা ব্র্যান্ডিং করে নিতে হবে। এখানে আমরা দেখছি যে একটা টিস্যু আছে, এটা হাসনা হেনা। এখানে আপনারা কেউ কোনোদিন চিনেন কিনা আমি জানি না, চিনতেও পারেন। এই যে হাসনাদের টিস্যু, তারা একটা ব্র্যান্ডিং করেছে। এর পরবর্তী কাজটা হচ্ছে এই টিস্যু কাটিং করার পরে এই প্যাকেজিংটা খুব সহজ। এই যে প্যাকেজিং করা হলো, আর শ্রমিকরা এই দুই সাইডে আটকাই দিল, কাজ শেষ। বেশি প্রোডাকশন ছাড়া আপনার জন্য কোনো ওই টিস্যুর আলাদা কোনো প্যাকেজিং মেশিন দরকার নাই। এটা টোটালি ম্যানুয়াল প্যাকেজিং, এটা আমরা টয়লেট টিস্যু ক্ষেত্রে। আর টয়লেট টিস্যুর ক্ষেত্রে যদি আমরা আদ্যপ্রান্ত ধারণা যদি ক্লিয়ার করে থাকতে পারি, জাম্বো রোল থেকে হবে বেবি রোল, বেবি রোলকে কাটিং করে ছোট ছোট পিস আকারে হবে, এবং এর পরবর্তীতে এটাকে নিজস্ব ব্র্যান্ডিং অনুযায়ী এটা প্যাকেজিং করতে হবে। এর পরবর্তীতে এটাকে 12 পিসের একসাথে করে 12 পিসের পলিতে, ওটাও একটা ব্র্যান্ডিং থাকবে, 12 পিসের পলি করে তারপরে তাদের মার্কেটে যাবে। আর টয়লেট টিস্যুর ক্ষেত্রে বলতে চাই, সেটা হলো টয়লেট টিস্যুর ক্ষেত্রেও দেখবেন এটাও কিন্তু 2 লেয়ার থাকে। টয়লেট টিস্যুর ক্ষেত্রে এটা 2 লেয়ার থাকে। আমরা 2 লেয়ার আগে কোথায় যেন দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ, সেটা হচ্ছে যে ফেসিয়াল টিস্যু। ফেসিয়াল টিস্যুতেও 2 লেয়ার থাকে, আবার টয়লেট টিস্যুতেও 2 লেয়ার থাকে। আমরা বলেছিলাম যে হ্যান্ড টাওয়াল মেশিনের ক্ষেত্রে আমাদের 2টা রোল লাগাইতে হয়, একইভাবে আমাদের ফেসিয়াল টিস্যুর ক্ষেত্রেও কিন্তু ওই 2টা রোল লাগাইতে হবে। আর টয়লেট টিস্যুর ক্ষেত্রে যখন ওই জাম্বো রোল থেকে বেবি রোল করা হবে, তখনও কিন্তু এটা 2টা রোল লাগবে। 2টা রোল একসাথে হয়ে আসবে, এরপর এখানে অ্যাম্বুশিং হবে, তার পরবর্তীতে পারফোরেশন হবে। পারফোরেশন কি? পারফোরেশন হচ্ছে যে জিনিসটাকে আমরা এটা ছিঁড়ে ফেলতে পারবো, এই বিষয়টাকে বলা হয় পারফোরেশন হবে, এটা নির্দিষ্ট মাপে। আমরা টয়লেট টিস্যু নিয়ে কথা বলেছি, আমরা হ্যান্ড টাওয়াল ফেসিয়াল টিস্যু নিয়ে কথা বলেছি, আমরা ন্যাপকিন টিস্যু নিয়ে কথা বলেছি। এর পরবর্তীতে টিস্যুর আর ভ্যারিয়েশন কি থাকে? আর ভ্যারিয়েশন থাকে পকেট টিস্যু। পকেট টিস্যুর এটা বাজারে অত বেশি চাহিদা নাই, বাট কিছু স্টুডেন্টরা, কর্মজীবী নারীরা যারা মার্কেটে থাকে তারা কিছু ব্যবহার করে, বাট ওটার চাহিদা এত বেশি নাই। কিচেন টাওয়েল টয়লেট টিস্যুরই একটা ভ্যারিয়েন্ট, এটা আরো মানে বড় সাইজ হয়। তো ওইটা সমাজের কিছু পুর শ্রেণীর মানুষ তারা তাদের কিচেন ওটা ব্যবহার করে, বাট ওইটা এত বেশি না। ছোট উদ্যোক্তাদের জন্য টয়লেট টিস্যু এবং ফেসিয়াল টিস্যু এবং পকেট টিস্যু, এই 3টা টিস্যুর কোনো মানে ছোট উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য এই 3টা টিস্যু কোনো দরকার হবে না। তাহলে ছোট উদ্যোক্তা কোন টিস্যু দিয়ে ব্যবসা শুরু করতে পারে? ছোট উদ্যোক্তা ব্যবসা শুরু করতে পারে হ্যান্ড টাওয়েল দিয়ে। এটা বাজারের আগেও বলেছি যে এটার বাজারে চাহিদাটা অনেক বেশি। ছোট উদ্যোক্তা যেহেতু, আপনি কিন্তু বড় জায়গায় যেতে পারবেন না, আপনি একটা 5 স্টার হোটেলে এটার মার্কেটিং করতে যেতে পারবেন না, আরো অনেক জায়গায় এটা যেতে পারবেন না, আপনার অনেক লিমিটেশন থাকবে। এই জন্য আপনার টার্গেট কাস্টমার হচ্ছে বিভিন্ন বেকারি শপ কিংবা আপনার হোটেল রেস্টুরেন্ট অথবা মুদিখানার দোকান, তারা হচ্ছে আপনার টার্গেট কাস্টমার। 5 স্টার হোটেল আপনার টার্গেট কাস্টমার না। আর বড় বড় যেসব কাস্টমার আছে তারা কিন্তু ফেসিয়াল টিস্যু ব্যবহার করেন। আপনি অ্যাজ এ ছোট উদ্যোক্তা হয়তোবা আপনি ওই বড় জায়গাতে পৌঁছাইতে পারবেন না, আপনি কোয়ালিটিটা মেনটেন ওইভাবে রাখতে পারবেন না, কারণ এটার অনেক ইনভেন্টরিও রাখতে হয়। তো আপনার জন্য ছোট উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তার জন্য আমরা যেটা বলি, আপনার জন্য এই
হ্যান্ড টাওয়াল, এটা একটা বেস্ট চয়েস। আর সেকেন্ড হচ্ছে আপনার ন্যাপকিন টিস্যু, এটাও একটা চয়েস হতে পারে। মার্কেটে দখল নেওয়ার জন্য আপনাকে কাস্টমাইজ নাম, তারপরে তাদের কোম্পানির লোগো সহ আপনি এটা দিয়ে মার্কেটে নিতে পারবেন, মার্কেটে আপনার অবস্থানটা ধরতে পারবেন। আর টয়লেট টিস্যু এটা তো লাগবেই, কিন্তু এটার ক্ষেত্রে যে বিষয়টা হলো যে রিউইন্ডিং এর কথা বললাম, যে বড় জাম্বু রোল থেকে যে বেবি রোল করা হয়, এই রিউইন্ডিং মেশিনের দাম তুলনামূলক বেশি, বেশ ভালোই বেশি। ছোট উদ্যোক্তা যদি হয়ে থাকেন, যাদের অল্প ইনভেস্টমেন্ট, তারা রিউইন্ডিং মেশিনের কথা চিন্তা করার আপাতত দরকার নাই, তারা শুধুমাত্র কাটিং মেশিনের মাধ্যমে নেবেন। যারা জাম্বু রোল যারা সাপ্লাই করবে, তাদের সাথে একটু কমিউনিকেশন ভালো লিয়াজু রাখলে তাদের কাছ থেকে এই বেবি রোল পাওয়াটা সম্ভব। জাম্বু রোলের পরিবর্তে ওনারাই একটা কনভার্ট করে আপনাকে এটা বেবি রোল ওনারাই দিবেন। তাহলে আমরা সামারিতে যদি আসি, যে যারা ছোট এবং মাঝারি উদ্যোক্তা তারা কিনে কাজ করবেন, তারা কাজ করবেন হচ্ছে হ্যান্ড টাওয়াল নিয়ে, তারা কাজ করবেন ন্যাপকিন টিস্যু নিয়ে, আর তারা কাজ করবেন টয়লেট টিস্যু নিয়ে। এই তিনটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আর যারা মাঝারি থেকে আরো একটু বড় উদ্যোক্তা আছেন, তারা এর সাথে যোগ করবেন ফেসিয়াল টিস্যুটা যোগ করবেন, তারা এর সাথে পকেট টিস্যু যোগ করবেন, তারা কিচেন টাওয়াল যোগ করবেন। আরো কাস্টমাইজ যদি করতে চান, তাহলে এই যে দেখেন যে হ্যান্ড টাওয়াল টিস্যুতে একটা কমন এমবোসিং করা আছে, বাট আরো কাস্টমাইজ যদি করতে হয় তাহলে সেখানে দেখবেন যে এজ এমবোসিং, অর্থাৎ খুব ধার দিয়ে সাইড দিক দিয়ে আরেকটা এমবোসিং করা হয়। টিস্যুর অনেক সময় অনেক দেখবেন যে 5 স্টার হোটেল বা আরো অনেক আরিস্টোক্রেট জায়গায় গেলে দেখতে টিস্যুর সাইড দিক দিয়ে আরেক ধরনের ডিফারেন্ট এমবোসিং করা হয়। মাঝের এমবোসিং একরকম, সাইডের এমবোসিং আরেক রকম, এটাকে বলা হয় এজ এমবোসিং। ওটা করা যায়, মানে ওটা স্পেসিফিক জায়গাগুলোতে লাগে। যেমন ধরেন যে আপনি ডাক্তারদেরকে, কোনো ওষুধ কোম্পানি আপনার সাথে যোগাযোগ করেছে, তারা ডাক্তারদেরকে কিছু টিস্যু দিতে চাই, সুতরাং ডাক্তারদেরকে এই বাজারের টিস্যু বা নর্মাল টিস্যু দিলে হবে না, তাদেরকে ডেফিনেটলি একটা ভ্যালু দিতে হবে, যেহেতু কাস্টমাইজ অর্ডার, তখন আপনাকে এজ এমবোসিং ব্যবহার করা লাগতে পারে। তো এবার আসি আমরা এই টিস্যু মেশিনগুলার দামটা কেমন। আমাদের কাছে প্রতিদিনই এরকম প্রশ্ন আসতেই থাকে, টিস্যু মেশিনের দাম কত। যে আসলে খুব বিব্রতকর অবস্থা, দাম কি দাম বলবো, এটা কি কোনো ফিক্সড আছে? আমি যদি আপনাকে বলি যে একটা মোবাইলের দাম কত, কত বলবেন? কেউ বলবেন 10,000, কেউ 50,000, কেউ বলবে 1 লাখ, কেউ বলে 1.5 লাখ। তো এটার দামের কোনো শেষ আছে? তো এটা ডিপেন্ড করে মেশিনের অনেক কিছুর উপরে দাম নির্ভর করে। যেমন কোন কোম্পানির মেশিন ইউজ করা হচ্ছে, সেই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কত, তারা কতদিন ধরে, কত বছর ধরে এই মেশিন উৎপাদন করছে, তারা কি 40 বছর ধরে একই মেশিন উৎপাদন করছে, না তারা মাত্র 2 বছর হলো মেশিন উৎপাদন শুরু করছে। দুটোর মধ্যে ডিফারেন্ট হবে, অনেক বেশি ডিফারেন্ট হবে, তাদের মার্কেট ভ্যালু উপর ডিপেন্ড হবে। আর মেশিনেরও তো কোয়ালিটির কোনো শেষ নাই। সুতরাং দাম যে বিষয়টা, এটা যারা মনে করেন যে আমার একটা মেশিনের দাম কত জানতে পারলেই হয়ে গেল, আসলে আপনার জন্য এই ব্যবসা না। আপনাকে আগে বুঝতে হবে যে এই টিস্যুর বিষয়গুলো। আজকে আমরা যতগুলো কথা বললাম, যে এই কথাগুলো আপনাকে আগে বুঝতে হবে। আর সেকেন্ড কথা হলো, মেশিনের দাম জানার আগে আপনাকে জানতে হবে আপনার বিজনেস গোল, আপনি কি করতে চান, কি অবস্থায় আছেন, আপনি কি করতে চান। আপনি কি 5 বছর পরে কি প্রতি মাসে 1000 টন করে টিস্যু বিক্রি করতে চান? আপনার গোল কি এটা? না, 5 বছর পরে আপনি 3 টন করে টিস্যু বেচতে চান। এটা, এই গোলটা আগে ফিক্সড করতে হবে। এই গোলের উপর নির্ভর করবে আপনি 5 বছর পরে যদি 1000 টন যে টিস্যু উৎপাদন করতে চান, ওই গোলটা যদি থাকে, তাহলে কিন্তু আপনার মেশিনারিজের উৎপাদন ক্ষমতা, এগুলোর শুরুতেই কিন্তু আপনাকে বিগ ভলিউমে নামতে হবে, অটোমেটিক অনেক ক্যাপাসিটি নিয়ে নামতে হবে, আপনাকে মার্কেটে অনেক বেশি লোক বল রাখতে হবে। ফার্স্ট কথা হচ্ছে যে আপনার আগে দরকার হচ্ছে গোল, কি করতে চান। এই একটা ফ্যাক্টরি দিয়ে 5 বছরে এটা কত দূর নিতে চান, এটার টার্গেট কি। এই টার্গেট ছাড়া এটা কোনো ব্যবসায়ী এটা সাস্টেন করবে না। আপনাকে টার্গেট নির্ধারণ করতে হবে মাস্ট। এর পরবর্তীতে আসলো আমার এই টার্গেট নিলাম, এরপরে প্ল্যান। ওই টার্গেট অনুযায়ী প্ল্যান কি, আমাকে কয়টা রিউন্ডিং মেশিন লাগবে, কয়টা হ্যান্ড টাওয়াল লাগবে, কয়টা ন্যাপকিন লাগবে, কয়টা টয়লেট টিস্যু লাগবে, প্ল্যান হয়ে আসবে। এর পরবর্তীতে প্ল্যানের থেকে আসবে যে আমি কি ক্যাপাসিটি নিব, আমার স্পিড কত থাকবে, আমি 4 লেন নিব না 2 লেন নিব। 2 লেন 4 লেন বিষয়টা আগে বলিনি, আবার এখন বলি। এই হ্যান্ড টাওয়াল টিস্যু কিন্তু 2 লেন হয়, 4 লেন হয়, 6 লেন হয়, 8 লেন হয়, এরকম বিভিন্ন লেন হয়। এই লেন মানে কি? লেন হচ্ছে একই সাথে যখন 2টা টিস্যু বের হয়ে আসবে, এটাকে 2 লেন বলা হয়। এটা ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য এই টিস্যুটা খুবই জনপ্রিয়, অল্প ইনভেস্টমেন্টে করা যায়। 2 লেন। আর যখন আপনি 4 লেন যাবেন, তখন তাহলে আপনার ক্যাপাসিটি বাড়বে, স্পিড বাড়বে, মেশিনের টেকনোলজি বাড়বে। আপনি যখন 6 লেন যাবেন, তখন কিন্তু আপনার আরো বেশি টার্গেট চলে আসবে, আরো বেশি উৎপাদন হবে। আপনার তখন প্যাকেজিংটা অটোমেটিক করতে হবে, ইনলাইন করতে হবে, একই সাথে প্যাকেজিং। ডিপেন্ড করছে যে আপনার আগে টার্গেট থাকতে হবে কি করতে চাই,
এই টার্গেট আপনার যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাকে আমরা প্ল্যান দিতে পারবো যে ওই টার্গেট পূরণের জন্য আপনাকে কি কি মেশিন, কোন ক্যাটাগরি মেশিন লাগবে। এর পরবর্তীতে আসলে মেশিনের দাম বা বাজেট। শুধু মেশিনের দাম দিয়ে ব্যবসা তো হয় না, আপনার অসংখ্য কিছু লাগবে। আপনার র মেটেরিয়াল লাগবে, আপনার র মেটেরিয়াল স্টক লাগবে, আপনার ফ্যাক্টরি লাগবে, ফ্যাক্টরিতে 3 ফেজের লাইন লাগবে, ফ্যাক্টরিতে আপনার অপারেটর লাগবে, আপনার প্রোডাকশনের লোক লাগবে, মার্কেটের লোক লাগবে। মার্কেটের লোক দিয়ে কি করবে? আপনাকে তো মার্কেটে গাড়ি লাগবে, আর বিভিন্ন ভাবে দোকানে তো পৌঁছাইতে হবে। অ্যারেঞ্জমেন্ট অনেক। শুধুমাত্র মেশিনের দাম জেনে বিজনেস হয় না, এটা আপনার পক্ষে ওই বিজনেস করা সম্ভব না। ফার্স্ট কথা হলো আপনাকে গোল থাকতে হবে, গোলের পর প্ল্যান থাকতে হবে। সেকেন্ড ফেজ হচ্ছে বাজেটিং। তো প্রথম এবং দ্বিতীয় ধাপ বাদেই যদি আপনি মানে বাজেটে আসেন কত টাকা লাগবে, তাহলে আপনি মানে রঙ্গতে হাঁটছেন। আমাদের সাথে যারা কথা বলেন বা ফোন করেন বা অফিসে আসেন বা বিভিন্ন ভাবে যোগাযোগ করেন, তো ফার্স্ট কথা তাদের জন্য আগে উইদাউট টার্গেট ছাড়া, উইদাউট টার্গেট বলি বা উইদাউট গোল বলি, এটা ছাড়া আমাদের সাথে কথা বলার দরকার নেই। আপনার গোল থাকতে হবে পরিষ্কার, এরপরে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে প্ল্যানিং দেব, বাজেট দিব। ঠিক কথা, ঠিক কিনা? তো আমার সামনে কিন্তু মানে অনেক দর্শক আছে, তো দর্শক থাকলে কথা বলতে ভালো লাগে। আমরা দর্শকের ভিডিওটা আমরা দেখাবো। দামের বিষয়টা তারপরও যেটা না হলে নয়, একটু হলেও ছোট করে হলেও একটু বলি। ছোট উদ্যোক্তাদের টয়লেট টিস্যু দাম প্রতিনিয়ত নির্ভর করে, ডিপেন্ড করে ডলারের উপরে। আমরা যেহেতু ডলার দিয়ে কিনতে হয়, আমরা বাংলা টাকাতে কিনতে পারি না, ডলার দিয়ে কিনতে হয়। ডলারের কন্টিনিউয়াস এটা ডাউন হয়, নিচের দিকে তো কমই আসে, ডলার সবসময় বাড়তেই থাকে। সো এখন আমি একটা দামের কথা বললাম, আপনি 3 বছর পরে এই ভিডিওটা দেখছেন, তাহলে এখনকার দাম আর 3 বছর পরের দাম কি এটা এক থাকবে? থাকবে না। সুতরাং ওইভাবে স্পেসিফিক আমরা কখনোই দাম বলবো না। আপনি যখন লাগবে 5 বছর পর যদি আপনি আমার এই ভিডিও থেকে যোগাযোগ করেন, তখনকার দাম তখন পাবেন, এখনকার দাম 5 বছর পর কাজে লাগবে না। তো বলি, সবচেয়ে ছোট ইনভেস্টমেন্ট হচ্ছে টয়লেট টিস্যু কাটিং মেশিন। এটা হলো সবচেয়ে ছোট ইনভেস্টমেন্ট। এর পরবর্তীতে ছোট ইনভেস্টমেন্ট হচ্ছে ন্যাপকিন টিস্যু। টয়লেট টিস্যুর চেয়ে বেশি। এই ন্যাপকিন টিস্যু কোনটা আবারও আপনাকে একটু মনে করিয়ে দিই, এটা হচ্ছে যেটা 4 ফোল্ড 4 ভাঁজ করা থাকে। এটার সাথে যখন আমরা প্রিন্টিং যোগ করব, এখানে যেমন এক কালার একটা প্রিন্টিং যোগ করা হয়েছে, প্রিন্টিং যোগ করলে এটার প্রাইসটা আরো একটু বেড়ে যাবে। এর পরবর্তীতে তারপরের যে প্রাইস, সে প্রাইস হচ্ছে টয়লেট টিস্যু রিউইন্ডিং মেশিন, যেটা জাম্বো রোল থেকে বেবি রোল করা হয়। এটা হচ্ছে ন্যাপকিনের চেয়ে ওই রিউইন্ডিং মেশিনের বেশি, কারণ ওটা অনেক বড় মেশিন, অনেক বড় জায়গা লাগে। তার পরবর্তীতে লাস্ট যে মেশিনটা, সেটা আমরা বলবো যে হ্যান্ড টাওয়াল বা ফেশিয়াল টিস্যু। এই মেশিনের দামটা আরো একটু বেশি। আগে বলেছি এটা 440 লাইন লাগবে, টয়লেট টিস্যু রিউইন্ডিং এর জন্য 440 লাইন লাগবে। ওভারঅল সবকিছুর জন্য 440 লাইন হলে ভালো, এটাতে কোনো ঝামেলাটা থাকে না। দামের বিষয়টা বললাম। এরপরে আমরা যেটা বলবো যে এটার জায়গা কতটুকু লাগে। জায়গা লাগতে হলে আপনাকে আগে টার্গেট দিতে হবে, গোল থাকতে হবে। আমি কি করব, কতটুকু হবে, মানে গোলটা হচ্ছে যে আমি আজকে 2025, আমি 2030-এ আমার ক্যাপাসিটি কি হবে। এই যে গোল, আমি কোন জায়গায় যাব, আমার একটা পরিষ্কার ভিশন থাকতে হবে। ওই ভিশন অনুযায়ী জায়গা কতটুকু লাগবে আপনিও বের করতে পারবেন, আর আমরা তো আছি। আপনার আগে দরকার টার্গেট থেকে আমরা আপনাকে প্ল্যান করে দিব জায়গা কি লাগবে, আপনার কতটুকু জায়গা লাগবে, কতটুকু মেশিন লাগবে, কোন স্টেজে কি হবে, প্রথম বছরে আপনার কতটুকু হবে, দ্বিতীয় বছরের মানে গোল অ্যাচিভমেন্ট করার জন্য আপনাকে কি কি ক্যাপাসিটি বাড়াতে লাগবে, তৃতীয় বছর কতটুকু লাগবে। এই যে ধাপে ধাপে বিষয়টা, এই জিনিসটা আমরা করে দেব। কিন্তু আপনাকে আগে গোল থাকতে হবে, টার্গেট থাকতে হবে। ফার্স্ট ইয়ারে কত সেল করবেন, কত মেট্রিক টন সেল করবেন, সেকেন্ড ইয়ারে কত করবেন, থার্ড ইয়ারে কত করবেন, ফোর্থ ইয়ারে কত করবেন, জাস্ট আপনার একটা গোল লাগবে। পারবেন কি না পারবেন ওটা বিষয়ে চিন্তা করার দরকার নেই, কিন্তু একটা গোল থাকতে হবে। এই গোল অনুযায়ী তখন ধাপে ধাপে এই প্ল্যানিং গুলো আসবে, বাজেটিং আসবে, ইনভেস্টমেন্ট আসবে, জায়গার পরিমাণটা আসবে, ধাপে ধাপে আপনার ম্যান পাওয়ার অর্থাৎ মার্কেট ফোর্স বিষয়গুলো আসবে। এটা ধাপে ধাপে চলে আসবে। প্রথম কথা হচ্ছে টার্গেট ফিক্সড না রেখে তো আমরা রিকোয়েস্ট করব আমাদেরকে দামের কথা জিজ্ঞেস করবেন না, করা উচিত না। আজকে মনে হয় যে অনেক কথা বলেছি টিস্যু নিয়ে, টিস্যুর বিজনেস, টিস্যুর প্রোডাকশন, টিস্যুর উৎপাদন, সেগুলি অনেক লং ভিডিও হয়ে গেছে। তো কোনো সমস্যা নাই, যারা উদ্যোক্তা হতে চান তাদের এই 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও কোনো বিষয় না, তাদের 100 ঘন্টা ভিডিও দেখতে হবে। এটা 1 ঘন্টা তো খুব সিম্পল জিনিস। আমি মনে করি যারা টিস্যু নিয়ে ইউটিউবে খন্ড খন্ড ভিডিও দেখেছেন, 2 মিনিট 3 মিনিটের ভিডিও দেখেছেন, আমি আজকে যেটা মনে করি এই টিস্যু নিয়ে এত ডিটেলস নিয়ে আলোচনা আগে আমিও নিজেও করি নাই, বাট আজকে আমার মনে হয় যে টোটাল একটা কম্প্রিহেন্সিভ বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করলাম। আশা করি এখন থেকে আপনারা যারা আমাদেরকে যোগাযোগ করবেন তারা যে স্টেপ ফলো করবেন। আমাদের দর্শকদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা এটা যদি আমরা একটু শুনতে পারি। দর্শকদের উদ্দেশ্যে আমাদের এখন মানে প্রশ্ন থাকবে। দর্শকরা প্রশ্ন না করলে আমরা দর্শকদের প্রশ্ন করবো।
তো এবার শুনি যে কি এতক্ষণ আলোচনার প্রেক্ষিতে কোনো ধরনের প্রশ্ন আসছে কিনা, কি প্রশ্ন আসছে? স্যার, আমি যদি একজন উদ্যোক্তা হিসেবে আমি ব্যবসাটা শুরু করতে চাই, জি, সেক্ষেত্রে আমার মার্কেটে আমার কি লাভ কেমন হতে পারে প্রথম অবস্থায়, যেহেতু আমি এই ব্যাপারে সম্পূর্ণ নতুন, আমি এর আগে এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা বা কোনো জানাশোনা কোনো কিছু ছিল না। ওকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার এই ব্যবসা করার ক্ষেত্রে আমার কি ধরনের চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে, বা আমার লাভ কতটুকু হতে পারে বা লসের সম্ভাবনা কতটুকু, এই ব্যাপারে যদি একটু বলতেন সেক্ষেত্রে ভালো। ওকে, গুড। আমরা সেকেন্ড অন্য একজন দর্শকের কাছ থেকে আমরা একটা প্রশ্ন নিতে চাই। জি, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এখানে যেটা ডাবল ফ্লাই বা টু লেয়ার ইউজ করা হচ্ছে, সেটা যদি আমরা জিএসএম বাড়ায় সিঙ্গেল ফ্লাই করি সেক্ষেত্রে কি করা যাবে কিনা, আর টু ফ্লাই আর সিঙ্গেল ফ্লাইয়ের ভিতরে সুবিধার অসুবিধাটা কি, এই দুটা জিনিস আমাকে একটু জানান। মানে প্লাইয়ের বিষয়টা, এটা সুবিধা অসুবিধাটা কি? হ্যাঁ, আমরা তৃতীয় প্রশ্ন নেব। কি ধরনের কোনো প্রশ্ন আছে কিনা তখন আলোচনার প্রেক্ষিতে? যে আমার মানে মেশিন গুলো সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। মানে এখানে একটা করতে মানে ফেসিয়ালটা যে 4 পার্টের, এটা 440 এটার কয়টা মেশিন লাগতে পারে? মানে এটা উৎপাদন করতে, পেপার, তারপরে প্রিন্ট করতে এগুলা, তারপরে ওখানে যে এটা ডিজাইনটা করে ওইটার জন্য কয়টা মেশিন লাগবে? গুড প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলোকে নিলাম, আমরা এই তিনটা প্রশ্নের উপরে একটু আলোচনা করব। তিনটা দর্শকদের মধ্য থেকে তিনটা প্রশ্ন পেয়েছি। প্রথম প্রশ্নটা এসেছে যে এই ব্যবসার লাভ বা লসের পরিমাণটা কেমন, এটার বিজনেসের চ্যালেঞ্জটা কেমন। খুবই সুন্দর প্রশ্ন, একজন ব্যবসায়ী হিসাবে এই প্রশ্নটা আসতেই পারে। লাভ এবং লস, আপনি কি চান? আপনি কি লাভ চান না লস চান? আপনাকে লাভ চাইলে লাভের মতো আচরণ করতে হবে, আর লস চাইলে লসের মতো আচরণ করতে হবে। ব্যবসা এমন একটা জিনিস, এটা ডিপেন্ড করে, ব্যবসার কোনো দোষ নেই, দোষ হচ্ছে ক্যাপ্টেনের। ক্যাপ্টেন একটা ব্যবসাকে যেদিকে নিয়ে যাবে, ব্যবসা সেদিকে যাবে। ক্যাপ্টেন যদি সকাল 6টায় সকল কর্মচারী আসার আগে যদি ফ্যাক্টরিতে আসে, তার অফিসে আসে, তাহলে সেই ক্যাপ্টেনের মানে ডেডিকেশনটা একরকম। আর যে ক্যাপ্টেন সকাল 12টায় ঘুম থেকে উঠে আসবে বা লাঞ্চ করে ফ্যাক্টরিতে আসবে, অফিসে আসবে, তার ডেডিকেশনটা অন্যরকম। এটা ডিপেন্ড করছে, ব্যবসার কোনো দোষ বা গুণ নাই। একই ব্যবসা আপনি করে লস করতেছেন, আরেকজন করে লাভ করছে, তাহলে ব্যবসার দোষটা কোথায়? এখানে বিষয়টা হচ্ছে, আপনি একজন ক্যাপ্টেন হয়ে থাকলে আপনার বিচক্ষণতা, আপনার জ্ঞান বুদ্ধি, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার অ্যানালাইসিস করার ক্ষমতা, আপনার হার্ড ওয়ার্কিং করার ক্ষমতা, এই সব কিছুর উপর নির্ভর করবে এটা লাভ বা লস। টিস্যু বিজনেস করে আপনি লাখপতি হবেন, কোটিপতি হবেন, মোটেও সম্ভব না। আবার সম্ভব, ডিপেন্ড করে আপনার, আপনি কি চান। আপনি যদি চান আপনি পারবেন, আর আপনি যদি মনে করেন যে না এটা সম্ভব না, বাজারে অনেক বড় বড় কোম্পানি আছে, আমি তাদের কাছে নস্যি, মশাও না, তাহলে আপনি মশা। আর আপনি যদি মনে করেন যে আমি মশা হইতে পারি, আমার জীবন ধারণের জন্য যেটুকু দরকার বা 7 দিনের স্টক করার জন্য যেটুকু দরকার, আপনি চাইলে আপনি পারবেন। আর আপনি যদি নিজে থেকে ভিতরে দুর্বল থাকেন, তাহলে আপনি পারবেন না। আমি আগেই বলেছি যে আপনার গোল থাকতে হবে। আপনার কোম্পানি কি করছে, বড় কোম্পানি আপনার প্রতিযোগিতা না, আপনি তার মানে 1000 ভাগের 1 ভাগ না, লাখ ভাগের 1 ভাগ না, তার সাথে আপনার চিন্তা করার দরকার নেই। আপনি আপনার অবস্থা দেখবেন, আপনি নিজস্ব একটা মানুষ, আপনার একটা পরিচিতি আছে, 200-500 আপনার ফ্রেন্ড আছে, ফেসবুকে তো 4-5 হাজার ফ্রেন্ড আছে, আপনার একটা সার্কেল আছে, আপনি আপনার সার্কেলে কাজ করবেন। মানে বিভিন্ন লেয়ার আছে না, ট্রপোস্ফিয়ার, বায়ুমণ্ডলে বিভিন্ন লেয়ার আছে না, অনেকগুলো লেয়ার আছে। আপনার লেয়ার আপনার কাছে, আরেকজনের লেয়ার, বড় কোম্পানির লেয়ার বড় জায়গায়, আপনার সাথে কোনো সংঘর্ষ হবে না। যখন দেখা গেলো যে প্লেন যাচ্ছে, বিভিন্ন দেশের প্লেন বিভিন্ন দিকে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু একটা লেয়ার মেনটেন করে, কারোর সাথে কিন্তু কোনো সংঘর্ষ হয় না। আপনার লেয়ার আপনি যাবেন, অন্যজন কি করছে এটা বিষয় না, আপনারটা আপনি করবেন, হার্ড ওয়ার্কিং করবেন, আপনাকে ডেডিকেশন থাকতে হবে, গোল থাকতে হবে, আপনি প্রফিট করতে পারবেন। আর যদি আপনি হার্ড ওয়ার্কিং না হন, আপনার ডেডিকেশন না থাকে, আপনার গোল না থাকে, আপনি ফেল করবেন। ব্যবসার লাভ লস মূলত নির্ভর করে ক্যাপ্টেনের উপরে, ব্যবসার উপরে না। চ্যালেঞ্জ করতে গিয়ে তো অনেক কিছুই আসবে চ্যালেঞ্জ, কিন্তু ফার্স্ট কথা হলো আপনাকে এই ডেডিকেটেড হইতে হবে, গোল থাকতে, লক্ষ্য থাকতে হবে। অন্য কে কি করছে, বড় কোম্পানি কে কি করছে, এটা আপনার ভাবার বিষয় না। আপনি যখন তাদের প্রতিযোগী হবেন তখন চিন্তা করবেন, আপনি তাদের প্রতিযোগী না, তারা তো উপরের শ্রেণীতে বেচতেছে। আপনাকে যাইতে হবে, ডোর টু ডোর যাইতে হবে, আপনার সার্ভিস দিয়ে, আপনার ডেডিকেশন দিয়ে, আপনার কাস্টমারের সাথে আপনার রিলেশন দিয়ে, নানান কিছুতে আপনাকে মার্কেট দখল করতে, আপনি তো জিরো, আপনাকে মার্কেট দখল করতে। সেকেন্ড প্রশ্ন যদি আমরা বলি যে প্লাইয়ের বিষয়টা আসছে, যে এটা সিঙ্গেল প্লাই, ডাবল প্লাই। আমরা সিঙ্গেল প্লাই কোথায় হচ্ছে, ফেসিয়াল টিস্যুতে ডাবল প্লাই, আমাদের টয়লেট টিস্যুতে আমাদের হচ্ছে ডাবল প্লাই। তো অ্যাকচুয়ালি এই প্লাইগুলো
আমাদের সোসাইটিতে চলে আসতেছে এই সিস্টেমই, টয়লেট টিস্যু 2 প্লাই হয়, আমরা কোথাও সিঙ্গেল প্লাই দেখি নাই। তো যারা এই টিস্যু নিয়ে আরো বছরের পর বছর গবেষণা করবে তারা ঠিক বের করতে পারবে যে এটা সিঙ্গেল প্লাই হলে কি হলো। কাস্টমার তো একটা বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে, আপনি নতুন বিজনেসে আপনি ভিন্ন কিছু করতে পারবেন না, আপনাকে রেগুলার যেটা চলছে, যে বাজারে চলছে, আপনাকে সেটা দিয়েই আপনাকে চালিয়ে নিতে হবে। এরপরে আপনি একটা ভেরিয়েন্ট করতে পারেন, আপনার মূল ভেরিয়েন্ট থাকলো এটা, এর পরবর্তীতে আপনি দেখবেন যে আরেকটা ভেরিয়েন্ট বের করলেন, কিন্তু যে নতুন যেটা করবেন ওটাকে মেজর হিসেবে নেওয়া যাবে না, ওটা হচ্ছে একটা সাব ভ্যারিয়েন্ট। আমরা যেমন দেখেছি হ্যান্ড টাওয়েল টিস্যু 2 লেয়ারের, মানে 2 লেয়ার বলবো না, 2 ভাঁজ। বাট আমার আগে একটা টিস্যুতে ভিডিও আছে, ওইখানে আমি দেখিয়েছি 3 ভাঁজের টিস্যু, হ্যান্ড টাওয়েল টিস্যু 3টা ভাঁজ। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু 3 ভাঁজের হ্যান্ড টাওয়েল কিন্তু এটা প্রচলিত না। এটা কেউ একজন নিয়ে আসলে যে খুব বেশি সফল হবে এটা কোনো গ্যারান্টি নাই, এটা ইউজারদের যেটাতে অভ্যস্ত। বড় বড় কোম্পানি এগুলোতে ট্রাই করতে পারে, বাট ছোট উদ্যোক্তাদের এগুলো চিন্তা করা উচিত না। আপনিও এক সময় এই রেগুলার প্রোডাক্ট আপনি হাজার হাজার টন আপনি উৎপাদন করেন, বিক্রয় করেন, এরপরে আপনি চিন্তা করবেন যে এটা কি করা যায়। শুরুতে ডিফারেন্ট কিছু করার দরকার নেই। 3 নম্বর, মানে দর্শকের কাছ থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যে একটা মেশিন দিয়ে কি কি টিস্যু উৎপাদন করা যায়। তো খুবই মানে চমৎকার প্রশ্ন, আমরা অসংখ্যবার এই প্রশ্নের সম্মুখীন হই। টিস্যুর ক্ষেত্রে সিঙ্গেল আপনি যে টিস্যু করবেন সেটাই, কোনো মার্জ নাই। আপনি যদি ন্যাপকিন টিস্যুতে আপনি হ্যান্ড টাওয়েল করতে পারবেন না, ন্যাপকিন টিস্যুতে টয়লেট টিস্যু করতে পারবেন না, কারণ এর বেসিক জিনিসটা ডিফারেন্স। টয়লেট টিস্যু হয় রাউন্ড হয় এবং এটার যে পারফোরেশন থেকে এটা খুলে ফেলা যায়। ন্যাপকিন টিস্যুর টেকনোলজি ডিফারেন্ট, ন্যাপকিন টিস্যু 4 ফোল্ড 4 ভাঁজ করা থাকে, হ্যান্ড টাওয়েল টিস্যু হচ্ছে 2 ফোল্ড 2 ভাঁজ করা থাকে। সাইজ মেজারমেন্ট আসলে কোনোটার সাথে কোনোটা মিল নাই। মিলটা হচ্ছে এই হ্যান্ড টাওয়েল টিস্যুর সাথে আপনি ফেসিয়াল টিস্যু করতে পারেন, হ্যান্ড টাওয়েল ফেসিয়াল একই করতে পারবেন, কারণ এটা সিমিলার। এটার হ্যান্ড টাওয়েল ফেসিয়ালের মাপ মেজারমেন্ট সিমিলার, যে 210x200 সাইজ, দুটাই হচ্ছে 2 ফোল্ড। হ্যাঁ, একই মেশিন দিয়ে হ্যান্ড টাওয়েল এবং কেবলমাত্র ফেসিয়ালটা করা যাবে, আর কোনোটার কোনো কমন নাই। কমন আর একটা আছে টয়লেট টিস্যু। এই টয়লেট টিস্যুর আরো 2টা কমন ভ্যারিয়েন্ট আছে। একটা ভ্যারিয়েন্ট হচ্ছে কিচেন টাওয়েল, অনেক ফ্যামিলিতে কিচেন টাওয়েল রাখা থাকে, এটার বোধহয় এত বড় রাখা থাকে একটা জিনিস। এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে, অনেক হসপিটালে, ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের শোয়ানোর জন্য এই টিস্যু ব্যবহার করা হয়, এটা একটা ভ্যারিয়েন্ট হতে পারে। মূল জিনিসটা হচ্ছে টয়লেট টিস্যু মাদার রোল থেকে ওখানে রিউন্ডিং করতে হবে, করে কাটিং করতে হবে। কাটিং আমি কত বড় করব এটা আমার উপর ডিপেন্ড করে। আমি কিচেনের জন্য 10 ইঞ্চি 12 ইঞ্চি করলাম, আমি টয়লেটের জন্য আমি 3 ইঞ্চি 4 ইঞ্চি করলাম, আমি হসপিটালের বেডের জন্য আমি 15 ইঞ্চি করলাম, এটা আমার উপর ডিপেন্ড করবে। এটা মেশিনের সাইজ সেট করলে হবে, এটার জন্য ডিফারেন্ট কোনো কিছু না। বাট টয়লেট টিস্যুর ক্ষেত্রে তাহলে 3টা ভ্যারিয়েন্ট করা যায়। টয়লেট টিস্যু করা যায়, আমরা যদি বলি সাদা করা যায়, তারপরে হচ্ছে গোল্ড করা যায়, এটা কোনো ভ্যারিয়েন্ট হলো? এটা কোনো ভ্যারিয়েন্ট না, এটা কালারের ভ্যারিয়েন্ট। আর সাইজের ভ্যারিয়েন্ট হচ্ছে কিচেন টাওয়েল আর হচ্ছে হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে যেটা লাগে সেটা। তাহলে আমরা আবারও যদি আসি, টিস্যু ধরে নিতে হবে সবগুলো আলাদা আলাদা, একটা টিস্যু দিয়ে আরেকটা সবকিছু করা যাবে না। কিন্তু হ্যান্ড টাওয়েল এবং ফেসিয়াল দুটো একই মেশিনে করা যায়, আর টয়লেট টিস্যুর কাটিং মেশিনের সাহায্যে কিচেন টাওয়েল এবং হসপিটালে বেডের জন্য যেটা সেটা। তো আর কোনো প্রশ্ন? স্যার, এই যে ন্যাপকিন যে টিস্যুটা, এটাতে যে প্রিন্ট করা হয়েছে বা ব্র্যান্ডিংটা করা হয়েছে, এটার জন্য কি আলাদা মেশিন লাগে? না, এটা আলাদা মেশিন লাগে না। এটা মূল মেশিনের সাথে একটা প্রিন্টিং রোলার যোগ করা থাকে। প্রিন্টিং রোলারে রাবার স্ট্যাম্প থাকে। রাবার স্ট্যাম্পটা কি বা ফ্লেক্সো ব্লকটা কি? আমরা বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার করি। এই সিল দেওয়ার জন্য এখানে একটা রাবার লাগানো থাকে। এই টিস্যুর ক্ষেত্রেও টিস্যুর রোলারে মানে এরকম রাবার লাগানো থাকবে। আমরা যে ডিজাইন করতে চাই সেই ডিজাইন দিয়ে আমরা মানে রাবার বানাই নিয়ে আসবো, রোলারে সেট করা থাকবে, রোলার ঘুরবে আর টিস্যুতে একটা পর একটা সাব হতে থাকবে। তার মানে এই টিস্যুতে প্রিন্টিং করার জন্য আলাদা কোনো মেশিন দরকার হয় না, শুধুমাত্র ওই প্রিন্টিং রোলার থাকবে, রোলারের নিচে একটা কালির ড্রাম থাকবে, কালি নিবে, একদিকে কালি নিবে, অন্যদিকে যায় সাপ দিবে, ঘুরবে আর সাপ দিবে। আরো একটা যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা দিয়ে রাখি, প্রিন্টিং কেবলমাত্র এখনকার যে টিস্যুর টেকনোলজি, এই টেকনোলজিতে প্রিন্টিং কেবলমাত্র ন্যাপকিন টিস্যুতেই সম্ভব হচ্ছে। হ্যান্ড টাওয়েল বা ফেসিয়াল টিস্যু, এটা হচ্ছে হ্যান্ড টাওয়েল। হ্যান্ড টাওয়েলে এখন পর্যন্ত প্রিন্টিং করার কোনো টেকনোলজি আসে নাই, ভবিষ্যতে আসতে পারে। ফেসিয়াল টিস্যুতে প্রিন্টিং করার টেকনোলজি আসে নাই, আর টয়লেট টিস্যুতেও প্রিন্টিং করার কোনো টেকনোলজি এখন পর্যন্ত আসে নাই। তাহলে প্রিন্টিং কেবলমাত্র করা সম্ভব হচ্ছে ন্যাপকিন টিস্যু। ন্যাপকিন টিস্যু কোনটা? যেটা 4 ফোল্ড 4 ভাঁজ করা টিস্যু, এটা হচ্ছে ন্যাপকিন টিস্যু। তো আমরা আরো কোনো প্রশ্ন নিতে পারি?
স্যার আমরা দেখতে পাচ্ছি যে এই টিস্যুতে কাটিং করে একটা সাইজের মেজারমেন্ট করা হয়, জি। এটার জন্য কি আলাদা কোনো কাটিং মেশিনের দরকার পড়ে, না এই টিস্যু মেকিং মেশিনের মধ্যে থাকে? আচ্ছা, গুড, ভালো প্রশ্ন। এই টিস্যুগুলোর আমরা আগেই বলেছি একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকে। যেমন ন্যাপকিন টিস্যুতে আমরা ইঞ্চিতে যদি বলি যে এটা 13 ইঞ্চি, এদিকে 13 ইঞ্চি, এদিকে 13 ইঞ্চি, এই সাইজ থাকে। হ্যান্ড টাওয়াল টিস্যুতে এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে 210x200। এটা আন্তর্জাতিক বাজারে সারা বিশ্বেই এইভাবেই চলে। তবে কেহ কেহ এটা 1 mm 2 mm কম বেশি করে নিতে পারে, করে নাই, অনেক সময় কস্ট সেভিং এর জন্য করে নাই, কিন্তু আমি মনে করি এটা ইথিক্যালি ঠিক না। মার্কেটে আপনি দামে কম্পেয়ার করবেন, ওই টিস্যুর দাম আর আপনার দাম এক, আবার আপনি 1 mm কম দিবেন, এই ধরনের ব্যবসায়ী এটা আই থিঙ্ক যেটা মানে অসাধু ব্যবসায়ী, এটা করা উচিত না। আর এটা করতে হইলে কেবলমাত্র টিস্যু ম্যানুফ্যাকচারিং কোম্পানির কাছ থেকেই মেশিন বানানোর সময় এটা করে নিয়ে আসতে হবে। পরবর্তীতে আপনি এক সাইজ বানাইলেন আর এক সাইজ দিয়ে প্রোডাকশন করবেন, এটা করতে পারবেন না। এটা ফিক্সড, টিস্যুর ওই ডাইসটা ফিক্সড, যেই ডাইস দিয়ে অর্ডার করে নিয়ে আসা হবে সেই ডাইসের সমান এটা হবে। এটা আলাদা কোনো মেশিন লাগবে না, এটা জাস্ট ওই মেশিনের ভিতরেই একটা ইয়ে। এক্ষেত্রে আরেকটা যে জিনিসটা বলেছিলাম লেনের বিষয়টা, দুইটা যদি বের হয় তাহলে আমরা 2 লেন বলি, একই সাথে 4টা টিস্যু বের হবে এটা 4 লেন বলি, 6টা টিস্যু হলে 6 লেন, 8 লেন। আমরা যত বড় লেনে যাব মেশিনগুলো তত বেশি অটোমেটিক হবে, কারণ প্রোডাকশন ক্যাপাসিটিটা বেশি হবে, তখন আর ম্যানুয়ালটা করা যাবে না। আর আরেকটা বিষয় যেটা আমি আগে বলি নাই, এখন বলছি, এটার প্যাকেজিং গুলো কি হবে। টয়লেট টিস্যুর প্যাকেজিংটা আগে বলেছি, কিন্তু কিংবা হ্যান্ড টাওয়ালের প্যাকেজিংটা কি? ন্যাপকিন বা হ্যান্ড টাওয়ালের প্যাকেজিং হচ্ছে ছোট এক ধরনের ফিলিং অ্যান্ড সিলিং মেশিন দরকার হয়, যেটার কাজটা কি, যে এই পলির ভিতরে যখন আমরা এতগুলো টিস্যু দিব ঢুকাবো, ম্যানুয়ালি অনেকেই করা যায়। যখন অনেকগুলা টিস্যু একটা পলির ভিতরে দিব, তখন দেখা গেল যে এটা ভালোভাবে এটা হতে পারে না, ভাঁজ থেকে যেতে পারে, একটু সমস্যা হতে পারে। আর মেশিনের মাধ্যমে করলে হয় কি, যে মেশিনটাকে চাপ দিবে, এটাকে হ্যাঁ নিউমেটিক এয়ার প্রেসার দিয়ে একটা চাপ দিবে, দিয়ে পরের মধ্যে ঢুকাই দিবে। লাস্ট যে কাজটা করা হয়, এখানে সিল করে দেওয়া হয়, অর্থাৎ হিট দিয়ে, হিট বিভিন্ন ভাবে হিট হতে পারে, আপনি যে এয়ার ড্রায়ারের মতো হতে পারে, অথবা কোনো ইলেকট্রিক কয়েলের মাধ্যমে হিট উৎপাদন করে। এটা যেহেতু পলি, এটা পিপি বা এইচডিপি খুব সম্ভবত, তো এটা হিটারের মাধ্যমে দিলে এটা মুখটা জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো প্যাকেজিং। আর হচ্ছে ফেশিয়াল টিস্যুর প্যাকেজিং, এটা মানে আরো সহজ, এটা অটোমেটিক তো আছেই, সেটা মানে যারা বড় প্রোডাকশন তাদের জন্য। ছোট উদ্যোক্তাদের জন্য এটার প্যাকেজিংটা খুব সহজ। এইটাতে মানে দুই সাইডে মুখটা খুলে ফেলা যায়, এইটা মুখটা অ্যাকচুয়ালি খোলাই থাকে। এইটা মুখটা খোলাই থাকে, এই মুখের ভিতর দিয়ে ফেশিয়াল টিস্যুটা দিতে হয়। তো তার পরবর্তীতে এটাকে বোথ সাইড টেপের মাধ্যমে এটাকে আঠা লাগাতে হয়। বোথ সাইড টেপটা কি? এটা হচ্ছে বোথ সাইড টেপ। এই টেপের দুই দিকেই আঠা আছে, শুরুতে কোনো ইয়ের উপরে একটা লাগাই দিতে হয়। এটা হলো বোথ সাইড টেপ। এই বোথ সাইড টেপের মাধ্যমে এই ফেশিয়াল টিস্যুগুলোকে এই প্যাকেট করা হয়। এটা খুবই সহজ, এটা প্রেস থেকে খুব ফ্ল্যাট আকারে আসবে, আসার পরে টিস্যু ভিতরে ঢুকাই দিয়ে দুই সাইডে বোথ সাইড টেপ দিয়ে আটকাই দিতে হয়। আর অটো সিস্টেম তো আছেই, বাট সেমি অটো সিস্টেম হচ্ছে এটা। আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এখানে যে ন্যাপকিন টিস্যুগুলোর মধ্যে যে ডিজাইন গুলো আছে, জি, এই ডিজাইন গুলো কি স্যার ফিক্স নাকি এগুলো চেঞ্জ করা যায়, বা এই ডিজাইন গুলোর জন্য কি আলাদা কোনো মেশিন লাগে নাকি ওটাতেই হয়? গুড, ভালো কথা। যে টিস্যুর ভিতরে যে আমাদের ডিজাইন ন্যাপকিন টিস্যুতে আছে, হ্যান্ড টাওয়ালে আছে, সব জায়গায় ডিজাইনটা আছে, কেবল ফেশিয়াল টিস্যুর ডিজাইন নাই, থাকে না, আমি আগে বলেছি। তো এই ডিজাইনের এটাকে বলা হয় অ্যাম্বুশ রোলার। অ্যাম্বুশ রোলার মেশিনের সাথেই ফিক্সড করা থাকে, এই অ্যাম্বুশ রোলার। এইটার ডিজাইন এভরিডে চেঞ্জ করা যাবে না। আপনি যে ডিজাইনের মেশিন নিয়ে আসবেন, অ্যাম্বুশিং রোলারটা নিয়ে আসবেন, আপনি সেই ডিজাইনের করতে পারবেন। একটা অ্যাম্বুশিং রোলারের ডিজাইন একটাই। আপনি যদি খরচ বেশি করে দুটা রোলার নিয়ে আসলেন, আপনি রোলার চেঞ্জ করে ভিন্ন করতে পারবেন। অর্থাৎ যে অ্যাম্বুশিং এর যে ডিজাইন, সেই ডিজাইনই করতে পারবেন। আপনি যদি সামর্থ্য থাকে, আপনি 10টা অ্যাম্বুশিং নিয়ে আসবেন, আপনি এই মাসে এটা করবেন, পরের মাসে এটাতে করবেন, তারপরের মাসে এটাতে করবেন। এটা আপনার রুচির বিষয়। একটা জিনিস, একে তো লাগবে রুচি, বিজনেসের জন্য লাগবে রুচি, আর বিজনেসের জন্য লাগবে হচ্ছে লজিক। আপনি কি লজিকে করবেন? 10টা অ্যাম্বুশ রোলার নিয়ে আসলেন, আপনি ধরেন যে আনছে 20 লাখ টাকা খরচ করে নিয়ে আসলেন, ওইটাতে আপনার বেনিফিট দিবে কি? বিজনেস কি দিবে? কোনো বিজনেস দিবে? দিতেও পারে। আপনার মানে কি প্ল্যানিং, কি আইডিয়া, আপনার টার্গেটটা কি,
দুটো জিনিস দেখতে হবে আপনাকে। খরচের বিষয়টা ডেফিনেটলি দেখতে হবে, কেন ওভার ইনভেস্টমেন্ট কেন হবে। দেখি শখের বিজনেস তো শখের বসে না, বিজনেস হচ্ছে লজিক থাকবে, প্রত্যেকটা জিনিসের পিছনে লজিক থাকবে, এটা কেন করব, কখন করব। ঠিক আছে, তো তাহলে অ্যাম্বুশিং বিষয়টা হলো যে অ্যাম্বুশিং মেশিনেরই একটা রোলার, একটা পার্ট, একটা যন্ত্রাংশ। এই যন্ত্রাংশের যে ডিজাইন দিব সেই ডিজাইনেরই টিস্যুটা উৎপাদন হবে। আমরা চাইলে বিভিন্ন ধরনের আমরা রোলার নিয়ে আসতে, একাধিক রোলার নিয়ে আসতে পারি অ্যাম্বুশিং রোলার। স্যার আমরা কিছু কিছু রেস্টুরেন্টে দেখি যে এই ন্যাপকিনের মতো করেই 4-4 ফোল্ডের, কিন্তু এটা ছোট থাকে আকারে, মানে স্কোয়ারের মতো করা একটা, ওগুলা কি স্যার মানে আলাদা মেশিনে করা হয় নাকি? মেশিন একই মেশিন, কিন্তু ডিপেন্ডস করছে আমরা যখন মেশিন ম্যানুফ্যাকচারকে বলবো যে আমরা কি চাই। আমরা যদি মানে তাদেরকে মাপ মেজারমেন্ট দিয়ে দিই, আমি আগে যে মেজারমেন্ট গুলো বলেছি এগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড মাপ, স্ট্যান্ডার্ড। এটা 13 ইঞ্চি 13 ইঞ্চি, ওইটা হচ্ছে 210x200, এগুলো একটা স্ট্যান্ডার্ড মাপ। আমি যদি মেশিন ম্যানুফ্যাকচার, যারা মেশিন ম্যানুফ্যাকচার করতে পারে 13 ইঞ্চি বানাতে পারে তারা 10 ইঞ্চি পারবে, যারা 13 ইঞ্চি বানাতে পারে তারা 7 ইঞ্চিও পারবে। সুতরাং আমরা যদি তাদেরকে আগে স্পেসিফিকেশন দিয়ে দিই, আমার 10x10 সাইজের নিয়ে আসবে, ওই মেশিনে 10x10ই উৎপাদন হবে, ওটা কিন্তু 13x13 করা যাবে না। ঠিক আছে, যে ওটা হলো কাস্টমাইজ মেশিনারিজ, আমরা যেভাবে চাইবো সেভাবে তারা ইয়ে করে দিবে। নেক্সট, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? শেষ প্রশ্ন, শেষ। তাহলে এই ভিডিও যারা দেখছেন, শেষ কথা যদি বলি, তাহলে এতক্ষণ দেখার পরে আই থিঙ্ক আপনারও আর কোনো প্রশ্ন থাকবে না। ঠিক, ওকে, ধন্যবাদ। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আমাদের যারা দর্শক আছেন, আমাদের কাছে যারা আসেন বা আসতে চান, আমাদের সাথে কথা বলতে চান, এই ভিডিওটা দেখার আগে আমাদের সাথে কথা বলা দরকার নেই। এই ভিডিওটা ফার্স্টে দেখবেন, এর পরেকার প্রশ্নটা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।